ক্লাস 12 এর WBTA টেস্ট পেপার আমি তোমাদের সংস্কৃত এমসিকিউ এসকিউ আলোচনা করেছি। আজকে তোমাদের আলোচনা করব দর্শন বিষয়ের এমসিকিউ গুলো নিয়ে, একদম ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করব। তাই তোমাদের যাদের দেখা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগছে। দেখো, আমরা চলে এসেছি WBTA ডিস্ট্রিক্ট কোশ্চেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টের কোশ্চেনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, 1 নাম্বার বলা হয়েছে যুক্তিবিজ্ঞান হলো কি? যুক্তিবিজ্ঞান হলো এক প্রকার আদর্শনিষ্ঠ বিজ্ঞান। হ্যাঁ, তারপরে দেখো 2 নাম্বার সিদ্ধান্তের বচন সংখ্যা কত? সিদ্ধান্তের বচন, আর সিদ্ধান্ত তো একটাই হয়, তাহলে সিদ্ধান্তের বচন সংখ্যা একটি। বৈধ যুক্তির ভিত্তি কি? বৈধ যুক্তির ভিত্তি হচ্ছে অনিবার্যতা বা প্রসক্তি, মানে আমনামনি চলে আসে বৈধ যুক্তি, তাহলে প্রসক্তি সম্বন্ধ। ঠিক আছে, এ বচনে ব্যাপ্য হয়। দেখো, এ বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, তাহলে এ বচনে কোন পদ ব্যাপ্য হয়? উদ্দেশ্যপদ অব্যাপ্য হয়। গুণ অনুযায়ী বচন কত প্রকার ও কি কি? গুণ অনুযায়ী বচন হচ্ছে তোমার 2 প্রকার, সদর্থক আর নঙর্থক। ও বচন এবং আই বচনের মধ্যে সম্বন্ধ হলো কোন সম্বন্ধ? তোমাকে সবসময় মনে রাখতে হবে। আমি একটা ছক আঁকি, দাঁড়াও, আমি একটা ছক এঁকে দিই এখানে। এই যে এই ছকটা হচ্ছে বিরোধিতার ছক। ঠিক আছে, এটা এ, এটা ই, এটা আই, এটা ও। এটা বিপরীত বিরোধিতা, এটা অধীন বিপরীত বিরোধিতা, এটা অসম, এটাও অসম, আর এই যে কোনাকুনি একটা আছে, এটাকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। ঠিক আছে, এইবার আমার প্রশ্ন জানতে চেয়েছে, দেখো আমার প্রশ্ন জানতে চেয়েছে যে ও এবং আই বচনের মধ্যে, ও এবং আই বচনের মধ্যে কোন প্রকার বিরোধিতা আছে? ও এবং আই বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা আছে। ঠিক আছে, তাহলে অধীন বিপরীত বিরোধিতাটা আমাকে কিন্তু টিক চিহ্ন মারতে হবে। তারপরে দেখো, যদি এ বচন মিথ্যা হয় তাহলে ই বচন কি হবে? এ বচন সত্য হলে ই বচন মিথ্যা হবে, কিন্তু এ বচন মিথ্যা হলে ই বচন হবে সংশয়াত্মক। এই জিনিসটা তোমরা ওই বচনের বিরোধিতা চ্যাপ্টারতেই যে বিরোধানুমান আছে ওইখানে সত্য মূল্যটা একটু মুখস্থ করে নেবে, ছকটা দেখে মুখস্থ করবে, তাহলে খুব ভালো মনে থাকবে। তারপরে দেখো, বারবারা নামক শুদ্ধ মূর্তির সংস্থান হলো কোনটি? বারবারা শুদ্ধ মূর্তি, বারবারা প্রথম সংস্থান আছে, বারবারা সিলার অ্যান্ড ড্যারি ফেরিও, এরকম করে 19টা মূর্তি আছে, সেই 19টা মূর্তি কিন্তু অবশ্যই মুখস্থ করবে। হেতুপদের অবস্থান লক্ষ্য করা যায় কার মধ্যে? প্রধানের মধ্যেও হেতুপদ আছে, অপ্রধান যুক্তি বাক্যেও হেতুপদ আছে। ঠিক আছে, তাহলে দেখো, প্রধান আশ্রয় বাক্যে হেতুপদ আছে, অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদ আছে, উভয় আশ্রয় বাক্যে হেতুপদ, হ্যাঁ তাহলে দুটোতেই আছে যখন, তাহলে উভয় আশ্রয় বাক্যে হেতুপদ আছে। তারপর দেখো, প্রাকল্পিক ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা কয়টি? প্রাকল্পিক ন্যায়ে বৈধ মূর্তি হয় 2টি, একটা এমপি আর একটা হচ্ছে এমটি, তাহলে 2টি বৈধ মূর্তির সংখ্যা। বেশ, তারপরে দেখো, বৈকল্পিক ন্যায়কে কি বলা হয়? বৈকল্পিক ন্যায়কে বলা হয় মিশ্র ন্যায়, কেননা এইখানে মিশ্র ন্যায়ে আমার প্রথম বাক্যটা বৈকল্পিক বচন, দ্বিতীয় এবং সিদ্ধান্তটা হচ্ছে নিরপেক্ষ বচন। হ্যাঁ, চিত্রের মাধ্যমে নিরপেক্ষ বচনকে প্রকাশ করার অভিনব পদ্ধতি উদ্ভাবন করেন কে? চিত্রের মাধ্যমে প্রকাশ করেন, মানে সেই গোল গোল বৃত্ত করে, কে? ভেন, জন ভেন এই চিত্রের মাধ্যমে প্রকাশ করার অভিনব পদ্ধতি উদ্ভাবন করেন। হ্যাঁ, তারপর দেখো, ও বচনের বুলীয় রূপটি কি? ও বচনের বুলীয় রূপ, এই যে 4টে জিনিস মনে রাখতে হবে, আমি লিখে রাখি, দাঁড়াও এখানে লিখে রাখি, তাহলে তোমাদের মনে থাকবে। এ বচনের হচ্ছে SP বার সমান 0, ই বচনে হচ্ছে SP সমান 0, আর আই বচন হচ্ছে SP নট ইকুয়াল টু 0, আর ও বচন হচ্ছে SP বার not equal to 0, তাহলে SP bar equal to 0, SP equal to 0, SP not equal to 0, SP bar not equal to 0, এইটা গেল এই পজিশন। হ্যাঁ, এই 4টে মুখস্থ রাখলে এইখানে আমার কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো, বলা হয়েছে যে কি বলা হয়েছে, ও বচনের বুলীয় সংকেত কি? ও বচনের বুলীয় সংকেত হচ্ছে SP বার not equal to 0, SP বার not equal to 0 কিন্তু আমরা এখানে পাই নাই। দেখো, এই জিনিসটা আর এই জিনিসটা একই, কিন্তু এই যেখানে একটা নট বসিয়ে দেবো, তাহলে এইটাকে আমি সঠিক উত্তর করতে পারবো। ঠিক আছে,
পিন ভুল হয়েছে, কিন্তু আমরা এখানে দেখে পেয়ে গেলাম SP বার নট ইকুয়াল টু 0, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, বেশ এরকম করে আমরা খাতায় লিখে লিখেও কিছু কিছু উত্তর আমরা করব। সবগুলো যদিও সম্ভব নয়, কেননা বহু টাইম লাগবে তাহলে এক একটা সেট করতে। সংযৌগিক বচনের আকার হবে, সংযৌগিক বচন মানে সেই ডট ডট কি ডট থাকলে পরে সংযোগী বচন, তাহলে এখানে ডট দিয়ে কি আছে দেখো, হ্যাঁ দেখো ডট পি ডট কিউ হচ্ছে সংযোগী বচনের আকার। আজকে কিন্তু এই 5টা সেট আছে, পরপর 5টা সেটই শেষ করব। হ্যাঁ, তারপর দেখো পি এর নিষেধক বচন কি, পি মানে পি নয়, পি নয় মানে নট পি, নট পি হচ্ছে পি এর নিষেধক বচন। তারপর দেখো যে যৌগিক বচনে সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে কি বলা হয়, সবকটি যদি সত্য হয় না তাহলে তাকে বলা হয় শত সত্য। এই সংজ্ঞাটাই করে নেবে। হ্যাঁ দেখো এই শত সত্য বচনাকার কাকে বলে, শত মিথ্যা বচনাকার কাকে বলে, এই সংজ্ঞাটাই করে নেবে। বইয়ে থেকে যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা কিন্তু অনেকটাই তোমাদের বড়। তাহলে তুমি যদি SAQ-তে আসে যে শত সত্য বচনাকার কাকে বলে, তখন কি বলবে, তখন বলবে যে যৌগিক বচনে সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য তাকে বলা হয় শত সত্য বচনাকার। যদি বলা হয় যে শত মিথ্যা বচনাকার কাকে বলে, তখন এমনি করে বলবে যে যৌগিক বচনে সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলা হয় শত মিথ্যা বচনাকার। আর আপতিকটার ক্ষেত্রে বলবে যে যৌগিক বচনের কোনো নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কোনো নিবেশন দৃষ্টান্ত মিথ্যা পাওয়া যায় তাকে বলা হয় আপতিক বচনাকার। বাস, তাহলে সহজ সংজ্ঞার মধ্যে হয়ে গেল কিন্তু। হ্যাঁ, আর বই থেকে করতে গেলে আরো একটু সুন্দর করে দেওয়া আছে, কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তারপরে দেখো আরোহ অনুমানের সামান্য বচনটি হলো কি, আরোহ অনুমানের সামান্য বচন যেটা সার্বিক বচন বলছে, সার্বিক বচনটা কি, সেটা হচ্ছে সংশ্লেষক, সামান্য সংশ্লেষক বচন। হ্যাঁ, মিলের মতে প্রকৃত আরোহ অনুমান কয় প্রকার, মিলের মতে প্রকৃত আরোহ অনুমান 3 প্রকার। হ্যাঁ, 3 প্রকার আমরা পেয়েছি। তারপরে দেখো উপমা যুক্তির মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড কি, উপমা যুক্তির যত সাদৃশ্যের প্রাসঙ্গিক সাদৃশ্য হবে, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, মানে সাদৃশ্য যত মিল বেশি হবে তত কিন্তু উপমা যুক্তর গুরুত্ব বেড়ে যাবে। আমি বলছি তোমার মুখটা চাঁদের মতন সুন্দর, তাহলে মানে তোমার মুখটা মানে খুব ভালো, সেই জন্যই চাঁদের সঙ্গে তুলনা করছি। যত প্রাসঙ্গিক হবে তত কিন্তু অনেকটাই উপমাটা মিলবে। রাম শ্যামের মতো, মানে অনেক মিল থাকবে, যত প্রাসঙ্গিক থাকবে ততই রাম আর শ্যামকে এক মনে হবে, জোয়া মনে হবে। হ্যাঁ, দেখো তারপরে দেখো যে শর্ত না থাকলে কার্য ঘটে না তাকে কি বলে, যা না থাকলে কার্য ঘটে না তাকে কি বলে, তাকে বলা হয় আবশ্যিক শর্ত। মানে এখানে একটা উদাহরণ মুখস্থ করে রাখো, মানে ওই অক্সিজেন না থাকলে O2, মানে অক্সিজেন না থাকলে আগুন জ্বলবে না, তাহলে যে শর্ত না থাকলে কার্য ঘটে না, মানে অক্সিজেন না থাকলে আগুন জ্বলে না, তাহলে এটা হলো আবশ্যিক শর্ত। শক্তির অবিনশ্বরতার নীতি হলো কিসের লক্ষণ, শক্তির অবিনশ্বরতার নীতি হলো কারণের পরিমাণগত লক্ষণ। ঠিক আছে, এরপর পরের পৃষ্ঠাতে যাচ্ছি, দেখা যাক কি আছে পরের পৃষ্ঠাতে। দেখো পরের পৃষ্ঠাটা, দেখো কারণ হলো ড্যাশ শর্তের সমষ্টি, কারণ কিসের সমষ্টি, ড্যাশ শর্তের সমষ্টি। এখানে সদর্থক আর নঙর্থক শর্তের সমষ্টি হলো কারণ, সদর্থক আর নঙর্থক শর্তের সমষ্টি, এটা সদর্থক আর নঙর্থক শর্তের সমষ্টি হলো কারণ। তারপর দেখো মিলের কোন পদ্ধতি আবিষ্কারের পদ্ধতি, মিলের অন্যয়ী পদ্ধতিকে বলা হয় আবিষ্কারের পদ্ধতি। মিলের পদ্ধতিগুলির ভিত্তি কি, মিলের পদ্ধতিগুলির ভিত্তি হচ্ছে অপসারণ সূত্রের উপর ভিত্তি করে মিলের পদ্ধতিগুলি গড়ে উঠেছে, অপসারণ সূত্র। বেশ, এরপরে দেখো আমরা আলোচনা করব জলপাইগুড়ির প্রশ্নটা নিয়ে। জলপাইগুড়ির প্রশ্ন দেখো, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোশ্চেন। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলা হয়, অনুমান ভাষায় প্রকাশিত হলে তখন তাকে যুক্তি বলা হয়। দেখো এই প্রশ্নগুলো কিন্তু বারবার করে নাও, এইগুলো থেকেই তোমাদের পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন কিন্তু চলে আসবে, সুতরাং এইগুলোকেও মিস করবে না। হ্যাঁ, বারবার দেখে নেবে, দরকার হলে পরীক্ষার আগে পর্যন্ত অনেক কবার দেখবে। হ্যাঁ, আর তোমাদের কাছে আমার অনুরোধ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা করা হয়ে ওঠেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো এবং একটা কমেন্ট করো, কমেন্টে লেখো কেমন লাগছে, আর কি করলে তোমাদের আরো উন্নত হতে পারে ভিডিওটা, বা আমি আর কি কি করতে পারি ভালো ভিডিও করার জন্য। দেখো আমার তো অত ভিডিও করার অভিজ্ঞতা নাই, গতবার থেকে শুরু করেছি, তাহলে তোমরা আমাকে জানিও কি ধরনের কি কি করতে পারি। হ্যাঁ, এই মতামতটাও তোমরা জানো, কমেন্টে লিখে জানিও। আর এই প্রশ্ন সম্পর্কে কিছু জিজ্ঞাসা থাকলে বা কিছু বলার থাকলে বা কোনো প্রশ্ন মিস্টেক হয়ে গেলে অবশ্যই জানাবে। তারপর দেখো
অমাধ্যম অবরোহ যুক্তিতে অবয়ব থাকে কটি? অমাধ্যম মানে একটা যুক্তিবাক্য একটা সিদ্ধান্ত, তাহলে সেখানে কটা অবয়ব থাকে? তাহলে যুক্তিবাক্য সিদ্ধান্ত মানে দুটো অবয়ব বলা হয়েছে, তাহলে দুটো অবয়ব। ঠিক আছে, বেশ। তারপরে দেখো যে বৈধ অবরোহ আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত কি হবে? আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে সত্য। তারপরে দেখো নঙ্গর্থক বচনে কোন পদ ব্যাপ্য হয়? নঙ্গর্থক বচন মানে ই বচন আর ও, ই বচন আর ও বচন। ই বচনে দুটোই ব্যাপ্য, আর ও বচন হচ্ছে দুটোই ও বচন হচ্ছে বিধেয় পদ ব্যাপ্য, উদ্দেশ্য অব্যাপ্য। তাহলে নঙ্গর্থক বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়, নঙ্গর্থক বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়। এই বিষয়টা যদি তোমাদেরকে আমি এখানে একটা খাতার মধ্যে দেখাই, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো এ সকল এস হয় পি, ই কোনো এস নয়, এটা মুখস্থ করতে হবে। এই আকারটা যাদের মুখস্থ নাই, মানে বচন যাদের পারো না, বচন করতে যাদের পারো না, এটা হচ্ছে প্রথম ধাপ। এইটা না করলে কিন্তু বচন করতেই পারবে না। কোনো এস হয় পি আর ও বচন কোনো যাদের একবারে শিক্ষা হয়ে ওঠেনি, তারা আমার ওই বড় ভিডিও করা আছে, সেইখানে প্লে লিস্টে গিয়ে প্রথম থেকে দেখবে, তাহলে সব হয়ে যাবে। চারটে আকার, চারটে বচন হয়। এ বচনের উদ্দেশ্য, এটাকে এসটাকে উদ্দেশ্য বলা হয়, পিটাকে বিধেয়, পি অব্যাপ্য। ই বচনে দুটোই ব্যাপ্য, ও বচন আই বচনে কিন্তু দুটোই অব্যাপ্য, আর ও বচনে উদ্দেশ্য অব্যাপ্য আর বিধেয়টা হচ্ছে ব্যাপ্য। তাহলে দেখো বলা হয়েছে যে কোন বচনে নঙ্গর্থক বচন, নঙ্গর্থক বচন মানে এইটা নঙ্গর্থক বচন আর এইটা নঙ্গর্থক বচন, তাহলে নঙ্গর্থক বচনে কোন পদ ব্যাপ্য? উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য, এখানে উদ্দেশ্য ব্যাপ্য নয় বিধেয় ব্যাপ্য, তাহলে দুটোর মধ্যে কমন নিলে শুধু বিধেয় পদটাই ব্যাপ্য, তাহলে নঙ্গর্থক বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়, তাহলে নঙ্গর্থক বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়। পেয়ে গেলাম আমরা উত্তরটা, ঠিক আছে, বেশ। তারপরে দেখো পরিমাণ অনুসারে বচন কত প্রকার ও কি কি? পরিমাণ অনুসারে আমরা বচন দুই প্রকারের পাই, একটা হচ্ছে সামান্য আর একটা হচ্ছে বিশেষ। এ বচন এবং ও বচনের সম্বন্ধ কি? এ বচন এবং ও বচন মানে আমরা আবার চলে আসবো কিন্তু এই যে ছকটা, এ বচন আর ও বচনের সম্বন্ধ কি? বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ। তাহলে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ আমরা কিন্তু লিখে দেবো, থাক যদি না থাকে তাহলে কিছু করার নাই, আছে বিরুদ্ধ বিরোধিতা। আই বচন সত্য হলে ও বচন কি হবে? তাহলে আই বচন সত্য হলে ও বচন কি হবে? এখানে এই ছকটা দেখে মুখস্থ করবা, বই দেখে। আই বচন সত্য হলে ও বচন কি হবে তাই বলা হয়েছে। তাহলে আই বচন সত্য হলে পরে ও বচন হবে সংশয়াত্মক। আই বচন সত্য হলে ও বচন হবে সংশয়াত্মক। বা একটা টুগলি শর্ট দেখিয়ে দিয়েছি, সেখানে তোমাদেরকে যদিও কোশ্চেন করতে হবে, মুখস্থ করলে কি হবে, তোমরা কিন্তু আর কোশ্চেন করার দরকার নাই, তোমরা নিজেই মুখস্থটা বলে দিতে পারবে। তারপর দেখো সিলারেন কোন সংস্থানের বৈধ মূর্তি? তোমাদেরকে এটা আমি বলেছি যে বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে মাত্র 19টি। 19টি ইংরাজি নাম মুখস্থ করতে হবে। বারবারা সিলারেন্ট, ড্যাডি ফিরি, হয়তো সিলারেন্ট পেয়ে গেছি, তাহলে বারবারা সিলারেন্ট, তাহলে প্রথম সংস্থানই আছে। চারটে সংস্থানের এই 19টা মূর্তি ভাগ ভাগ করে আছে, প্রথমে 4টে, দ্বিতীয়তে 4টে, তৃতীয়তে 6টা, চতুর্থতে 5টা, এরকম করে আছে। দেখো হেতুপদ দুটি আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে কোন সংস্থানে? বিধেয় স্থানে থাকে মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইরকম চিহ্নটা কোন সংস্থানে? এখানেও হেতুপদ, এখানেও হেতুপদ, তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় সংস্থান। ঠিক আছে, তাহলে এটা হবে দ্বিতীয় সংস্থানে থাকে। প্রাকল্পিক ন্যায়ে প্রথম অংশকে কি বলে? প্রাকল্পিক ন্যায়ের দেখো যদি রাম আসে তবে শ্যাম আসবে, এটা হচ্ছে প্রাকল্পিক বচন। এবার প্রাকল্পিক বচনে যদি রাম আসে তবে শ্যাম আসবে, যদি রাম আসে তাহলে পূর্বগ, আর তবে শ্যাম আসবে তাকে অনুগ। তাহলে প্রথম অংশ যদি রাম আসে তাহলে প্রথম অংশ, তাহলে তাকে বলা হয় পূর্বগ বলা হয়। মানে আমি উত্তরটা করার আগেই তোমরা জানো, যারা পাচ্ছ তারা যেন তাড়াতাড়ি উত্তরটা গেস করার চেষ্টা করবে। হ্যাঁ, তারপরে দেখো যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এটা কোন হবে? মানে এটা স্বীকারজনিত বৈধ, তাহলে স্বীকারজনিত বৈধ হলে এমপি হয়, মোডাস পোনেন্স। এ বচনের বুলীয় সাংকেতিক রূপ কি? এ বচনের বুলীয় সাংকেতিক রূপ জানতে গেলে আমরা কিন্তু লিখে দেবো এস পি বার সমান 0। তাহলে আমাদের এস পি বার সমান 0 আমরা কিন্তু এখানে পেয়ে যাবো এস পি বার সমান 0, এস পি বার সমান 0। দেখো তাহলে আমার এইটা মুখস্থ থাকলে, এই খাতার এইটা তো একটু আগেই মুখস্থ তোমরা দেখেছো, তাহলে এইটা মুখস্থ রেখেছো তোমরা, তাহলে এইটা জানা থাকলেই এগুলো হয়ে গেছে। এখান থেকে এইটা থেকে 3 নাম্বার চলে আসবে। হ্যাঁ, তাহলে করতেই হবে এগুলো মুখস্থ। বেশ, তারপরে দেখো
সার্বিক হলো, তারপরে এইটা সার্বিক সদর্থক বচনের ভেনচিত্রের সার্বিক বচন, সার্বিক সদর্থক বচন, সামান্য সদর্থক বচন বা এ বচন একই। তাহলে এ বচনের ভেন চিত্র কি? আচ্ছা, এ বচনের ভেন চিত্র কটা তোমাকে আমি বলি। ধরো এ বচন, এইটা এ বচনের ভেন চিত্র, এইখানে জায়গাটা আরেকটু বড় করে রাখলে ভালো হতো গো। বেশ, এই একটা এইটা ধরো এস বৃত্ত, মানে এস এস এর ভেতরেই আছে, আর এইটাতে ধরো পি বৃত্ত, এর ভেতরেই পি আছে। তাহলে আমার এর ভেতরে এস আছে, কিন্তু পি, এই অংশটা আমার তিনটে ঘর পেলাম, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর। এই জিনিসটা ভালো করে বুঝবে, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, তিনটে ঘরের মধ্যে এই ঘরটাতে অনলি পি এর ঘর, এস এর ঘর। এই ঘরটা কিন্তু পি নাই বলে মাথায় একটা বার দিলাম, বার দিলাম মানে বাদ, পি এই ঘরে বাদ দিয়েছি সেটা বুঝালাম। আর এই ঘরে দেখো এই দিকে আছে পি এরও ঘর আছে, আবার এস এরও ঘর আছে, তার মানে এস পি কিন্তু দুটোই এই জায়গায় বসবে। আর এস এই ঘরে কিন্তু এস এর অংশ নয়, শুধু পি এর অংশ এই বৃত্তের মধ্যে, তাহলে এস কে বাদ দাও, পি শুধু থাকবে। ঠিক আছে, এইবার চলে এসো আমার এই চিহ্নটা কোথায় পাবা, এস পি বার সমান জিরো, এস পি বার পেয়ে গেছি, জিরো হবে, জিরো মানে ছায়াবৃত্ত হবে, তাহলে এস পি বার সমান 0, এটা ছায়াবৃত্ত করে দাও। ঠিক আছে, ছায়াবৃত্ত করে দিলাম, তাহলে এই ঘরটা, তাহলে আমাদের যে উত্তরটা পাবো সেই উত্তরটা হচ্ছে এইটা। দেখো মিলিয়ে দাও, এ দাও এইটা। ঠিক আছে, পেয়ে গেলাম আমরা। তাহলে এইরকমভাবে আমরা শিখবো। যাদের এগুলো শেখা হয়নি তারা আমার ওই বড় ভিডিও প্লে লিস্টে যাবে, বড় ভিডিওগুলো অবশ্যই একবার প্রথম থেকে দেখে নেবে। কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, বেশ। তারপরে দেখবো আমরা, যে যৌগিক বচনে সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা তাকে কি বলা হয়? সত্য মিথ্যা। একটু আগে সংজ্ঞাটা মুখস্থ করেছি আমরা। তারপরে দেখো বৈকল্পিক বচনের আকার কি? বৈকল্পিক বচনের আকার পি ভেল কিউ, ভেল মানে অথবা, হ্যাঁ। পি নাল কিউ বচন আকারটি হলো কি? পি নাল কিউ, নাল মানে যদি তবে, তাহলে যদি তবে প্রাকল্পিক বচন হয়, তাহলে প্রাকল্পিক বচনের আকার এটা। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি। এটা মুখস্থ করে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসেই। বৈজ্ঞানিক আরোহ অনুমান নির্ভর করে কিসের ওপর? বৈজ্ঞানিক আরোহ অনুমান নির্ভর করে প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতির ওপরে। বেশ, তারপরে দেখো লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন কে? লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন দার্শনিক বেকন। হ্যাঁ, তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমার কারণ কার্যের সঙ্গে সংশ্লিষ্ট কোন ঘটনাটি? দেখো নিরপেক্ষ ঘটনা না পূর্বগামী ঘটনা? হ্যাঁ, এটাও হবে পূর্বগামী ঘটনা। অনুবর্তী ঘটনা না শর্তহীন ঘটনা? হ্যাঁ, শর্তহীন ঘটনা। ব্যাপারে দুটো হয়ে যাচ্ছে। বেশ, তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে যে এই দুটোর মধ্যে কোনটা। ঠিক আছে, কারণ কার্যের সঙ্গে সংশ্লিষ্ট পূর্বগামী ঘটনা না শর্তহীন ঘটনা, দুটোর মধ্যে আমাকে কমেন্টে জানাবে কোনটা হবে। তারপরে দেখো বহু কারণবাদ সমর্থন করেন কে? বহু কারণবাদ সমর্থন করেন দার্শনিক বেন। বহু কারণবাদ সমর্থন করেন। বেশ, তারপরে দেখো কারণ হলো কার্যের অব্যবহিত ও শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। এই তো দেখো ওই আগেরটা দেখো, এই দেখো পূর্ববর্তী ঘটনা, পূর্ববর্তী ঘটনা। তারপর বলছে শর্তহীন ঘটনা, শর্তহীন ঘটনা। তাহলে দুটোই কিন্তু কারণ, কারণ কার্যের সঙ্গে সংশ্লিষ্ট, শর্তহীনও বটে আবার পূর্ববর্তীও বটে। এবার শর্তহীনটাই মানে বেশি কার্যকরী, কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা। হ্যাঁ, এটা এটা সংজ্ঞা, ছোট করে সংজ্ঞা। ওটাও বটে এটাও বটে। তাহলে জানাবে আমাকে এই উত্তরটা কোনটা হবে। এই উত্তরটা কি হবে? এই উত্তরটা হবে তোমার দার্শনিক মিল। হ্যাঁ, এই উত্তরটা হবে দার্শনিক মিল। এটা হলো সতর্কভাবে অসতর্কভাবে ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করলে যে দোষ হয় তাকে বলা হয় কাকতালীয় দোষ। ব্যতিরেকি পদ্ধতি অসতর্কভাবে প্রয়োগ করলে তাকে বলা হয় কাকতালীয় দোষ। সহপরিবর্তন পদ্ধতি কারণের যে লক্ষণের উপরে ভিত্তি করে গড়ে ওঠে সহপরিবর্তন, তাহলে কারণের পরিমাণগত লক্ষণ। ঠিক আছে, বেশ। এরপরে দেখো আমরা চলে এসেছি এসি 90 পৃষ্ঠায়। হ্যাঁ, 3 নাম্বার সেট হাওড়া ডিস্ট্রিক্ট কোশ্চেন। যে যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা তা হলো, তাহলে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ হয়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তারপরে দেখো অনুমান ভাষায় প্রকাশিত হলে তাকে বলা হয় যুক্তি। বৈধতার প্রশ্নটি জড়িত কিসের সঙ্গে? যুক্তির আকারের সঙ্গে বৈধতা প্রশ্নটি জড়িত। উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনে? তোমাদের এটা জানা আছে, উদ্দেশ্য বিধেয় পদ ব্যাপ্য হয় ই বচনে। ঠিক আছে, তাহলে উদ্দেশ্য বিধেয় পদ ব্যাপ্য হয় ই বচনে। আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো 4টি। মানে 4টি কি করে হয়? দেখো সকল একটা উদ্দেশ্য পদ, এটা এটা সকল পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিধেয়, এইরকম ভাবে 4টি। হ্যাঁ,
তারপরে দেখো একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট আয় এবং ও বচনের পরস্পরের সম্বন্ধ কি? আয় এবং ও বচন মানে নিচেরটা, তার মানে অধীন বিপরীত বিরোধিতা। আমরা যদি খাতাটা দেখি তাহলে আয় আর ও বচনের মধ্যে সম্পর্ক হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। ঠিক আছে, বেশ, তাহলে অধীন বিপরীত বিরোধিতা। তারপর দেখো এ বচন সত্য হলে সম উদ্দেশ্য বিধেয় ও বচনের সত্যমূল্য কি হবে? এ সত্য হলে ও কি হবে? তার মানে বলতে চাইছে এ সত্য হলে ও কি হবে? কোনাকুনিটা, একটা সত্য হলে একটা মিথ্যা হবে, একটা মিথ্যা হলে একটা সত্য হবে, এটা মনে রেখো। তাহলে এ সত্য হলে ও মিথ্যা হবে, তাহলে এ সত্য হলে ও মিথ্যা হবে, ব্যাস। তারপরে দেখো পক্ষপদটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়া কোন স্থানে থাকে? পক্ষপদটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়া সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে, সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে। তারপর ব্যারক ও মূর্তিটি বৈধ হয় কোথায়? ব্যারক ও ব্রহ্মণ্টিপ কেমিনেস ফিসাপো ফিসিসন। আচ্ছা, প্রথম থেকে একবার বলি, বারবারা স্লেনের ডেরিফিরিও, সিজারি কেমিস্ট্রি ফেস্টিনো ব্যারক। আচ্ছা, দ্বিতীয় সংস্থানে আমাকে তাহলে 19টা মূর্তি মনে রাখতে হবে, তবেই কিন্তু এইগুলোকে সহজেই আমরা নির্ণয় করতে পারবো। দ্বিতীয় সংস্থানে, হ্যাঁ। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অবিসংবাদী একটি বিকল্পকে স্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করলে যুক্তিটির যে আকার হয়, তাহলে একটাকে অস্বীকার করে অপরটাকে স্বীকার করলে বৈধ হয় এবং ডিএস আকার হয়। এটা হচ্ছে একটাই আকার, বেশ। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদা যে বচন হয় তা হলো নিরপেক্ষ বচন, এটা সর্বদাই একই, হ্যাঁ, বেশ। তারপরে দেখো কোনো কোনো অয়েস হয় পি, এর বুলীয় ভাষ্য লেখো। তাহলে এর বুলীয় ভাষ্য হচ্ছে কোনো কোনো অয়েস হয় পি, মানে হচ্ছে এস বার পি নট ইকুয়াল টু জিরো, এস বার পি নট ইকুয়াল টু জিরো, এটা হবে উত্তর। এস বার পি নট ইকুয়াল টু জিরো, এই দেখো বি এরটা হচ্ছে উত্তর, এস বার পি নট ইকুয়াল টু জিরো। এবার এইখান থেকে তোমরা একটু বুঝে নাও যে প্রশ্নটা একবার দেখে নাও, কোনো কোনো অএস মানে অ থাকার জন্য অ এর মাথায় একটা বার হবে, এইটা হচ্ছে কথা। এস এর মাথায় একটা বার হবে অ থাকার জন্য। তাহলে দেখো আই বচন আমার এস পি বা নট ইকুয়াল টু জিরো আছে, এস এর সঙ্গে অ আছে বলে এস এর মাথায় একটা বার বসলো, এস এর মাথায় একটা বার বসলো খালি, ঠিক আছে। এ হচ্ছে নিয়ম, খুব সহজ নিয়ম। তাহলে এটা হলো সকল অসৈনিক হয় কবি, এর ভেনচিত্র কি? আগে তোমাকে এই ভেনচিত্র নির্ণয় করতে গেলে আগে তোমাকে কিন্তু সমীকরণটা বার করতে হবে। দেখো এটা কিন্তু এ বচনে, এটা মনে রাখতে হবে। আর এ বচনের সমীকরণ তোমাদেরকে আমি বললাম একটু আগে, এস পি বার সমান জিরো, ঠিক আছে, এস পি বার ইকুয়াল টু জিরো। এইবার দেখো পিটা বার দিয়েছি, এই অ আছে এস এর সঙ্গে, তার মানে এস এর মাথায় একটা বার। এবার এস ও নাই পিও নাই, এস ও বাদ পিও বাদ, এইরকম বৃত্ত আছে না? আমরা তো দুটো বৃত্ত এঁকেছিলাম, একটা এস বৃত্ত একটা পি বৃত্ত, তাহলে এস ও নাই পিও নাই, তাহলে এস ও নাই পিও নাই। এই দেখো এই বৃত্তের বাইরের অংশটা কিন্তু এস ও নাই পিও নাই, তাহলে বৃত্তের বাইরের অংশটা এস ও নাই পিও নাই, এই জায়গাটা কিন্তু ছায়াবৃত্ত হবে, ঠিক আছে। এই ছায়াবৃত্তর অংশটা আমরা করে দিলাম, ঠিক আছে, বেশ। পি সত্য হলে পি ভেল নট কিউ এর সত্য মূল্য হবে সত্য, ঠিক আছে, এটা অঙ্ক হিসাবে চুপ করে তোমরাও পেরে যাবে, বেশ। তারপরে দেখো এই দিকটা একবার দেখে নাও। দেখো যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি দৃষ্টান্ত কি হয় তাকে কি বলে না, এইখানে কি হয় সেটাই বলে নাই, হ্যাঁ। তাহলে তোমাদের উপরেই ছেড়ে দিলাম এটা। যদি তোমরা করে এখানে সত্য হয় তাহলে শত সত্য, যদি লেখা থাকতো মিথ্যা হয় তাহলে শত মিথ্যা, হ্যাঁ, তাহলে এই দুটোর মধ্যে একটা হইতো, বেশ। যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট নট পি এর সত্য মূল্য কি হবে? পি মিথ্যা হলে পি ডট নট পি এর সত্য মূল্য কি হবে? এটা হবে পি ডট নট পি এর সত্য মূল্য হবে পি ডট নট পি এর সত্য মূল্য হবে মিথ্যা। এই মান নির্ণয় করে বসাইতে হবে এগুলো, বেশ। এগুলো করা আছে, বড় ভিডিওতে দেখবে। আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্য উপনীত হয়, এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন দার্শনিক জয়েস। দাঁড়াও, আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্যে উপনীত হয় যে আরোহ অনুমানে, তা হলো কি? আচ্ছা, তা হলো উপমা যুক্তি, তা হলো উপমা যুক্তি। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান একটি অবৈজ্ঞানিক আরোহ অনুমান। কারণ হলো কার্যের অব্যবহিত সত্যান্তরীণ অপরিবর্তনীয় পূর্বগামী ঘটনায় কথা বলেছেন মিল, একটু আগে তোমরা দেখেছো। ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত, এই কথা মানে হচ্ছে ক ঘটলে খ ঘটবে, ক যদি ক ঘটে তবে খ ঘটবে।
ঘর্ষণ হলো উত্তাপ সৃষ্টির কারণ। এখানে কারণ শব্দটি আবশ্যিক শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে। তার মিলের যে পদ আরোহমূলক পদ্ধতিতে মাত্র দুটি দৃষ্টান্ত যাচাই করা হয় তাহলে ব্যতিরেকী পদ্ধতি। কোথায় আছে ব্যতিরেকী পদ্ধতি? ব্যতিরেকী পদ্ধতি। অপর্যবেক্ষণ দোষ দেখা যায় যে পদ্ধতি তাহলে অন্যই পদ্ধতি। ঠিক আছে, এবার আমরা 4 নাম্বার সেটে এলাম। অনেকটা সময় লাগলো যদিও, 4 আছে আর 5 আছে, ব্যাখ্যা করতে গেলে প্রচুর টাইম লাগবে। লঘু শব্দের অর্থ কি? লঘু শব্দের অর্থ হচ্ছে চিন্তা। বৈধ অবরোহ যুক্তির, বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত কি হবে? সত্য হবে। অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো, অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো আকারগত বৈধতা। বিধেয় পদ ব্যাপ্য হয়, বিধেয় পদ ব্যাপ্য হয়, নঙর্থক বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়। উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়, উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। বিশেষ সদর্থক বচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য, সদর্থক নয়, সদর্থক বচনে কি ব্যাপ্য হয়? সদর্থক বচন মানে এ আর আই, এতে উদ্দেশ্য ব্যাপ্য হয়, তাহলে হচ্ছে না, তাহলে অব্যাপ্য হয় আয়ে আর কিসে সেটা দেখে নিতে হবে। খাতা দেখি, আমরা দেখছি আই বচন উদ্দেশ্য পদ অব্যাপ্য, ও বচন উদ্দেশ্য পদ ব্যাপ্য। এবার আয় আর ওকে একসঙ্গে বলা হয় বিশেষ বচন, এই দুটোকে বলা হয় বিশেষ বচন। তাহলে বিশেষ বচনে আমার কিন্তু বিশেষ বচনে আমার ওই প্রশ্নটা কোথায় গেল? বিশেষ বচনে আমার কিন্তু উদ্দেশ্য পদ অব্যাপ্য। হ্যাঁ, এটা যদি এ বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত ই বচনের সত্য মূল্য কি হবে? এ বচন মিথ্যা হলে পরে এ ই বচন হবে সংশয়াত্মক। হ্যাঁ, বেশ। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতা আছে। বিপরীত বিরোধিতা মানে এ আর ই এর মধ্যে বিপরীত বিরোধিতা। এ দেখো ছকে এ আর ই এর মধ্যে বিপরীত বিরোধিতা আছে। বেশ, তারপর দেখো নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদটি উভয় আশ্রয় বাক্যে বিদ্ধ স্থানে থাকে তাকে বলা হয় দ্বিতীয় সংস্থান। একটু আগে হলো ফিসাপ ও মূর্তিটি কোন সংস্থানের? আচ্ছা, চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি এটা ফিসাপ। ঠিক আছে, তারপরে দেখো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুগকে স্বীকার করে পূর্বজ্ঞকে স্বীকার করা হয়, অনুগকে স্বীকার করে পূর্বজ্ঞকে স্বীকার করা হয় তাহলে যুক্তিটি কি হবে? অনুগ স্বীকারজনিত দোষ হবে, অবৈধ হবে। হ্যাঁ, বৈধ হবে না। বেশ, তারপরে দেখো যদি পি তবে কিউ নয়, কিউ নয় পি অতএব কিউ নয়, মানে পূর্বজ্ঞকে স্বীকার করে অনুগকে স্বীকার করা হয়েছে, তার মানে বৈধ হবে এমপি হবে, বৈধ হবে এমপি হবে। তারপরে সকল অএস হয় পি বুলীয় ভাষ্য কি? দেখো এস পি বার 0, তাহলে এস বার পি বার ইকুয়াল টু 0 কোথায় আছে? দেখো এস বার পি বার ইকুয়াল টু 0, এটা হিসাব অনুযায়ী আমরা পেলাম। কোন অছাত্র হয় কবি অকবি, ভেনচিত্র কি? কোন অছাত্র হয় অকবি, এটা যেহেতু আই বচন হচ্ছে এস পি সমান 0। হ্যাঁ, এস পি সমান 0 তোমরা জেনে নিয়েছো, এস পি সমান 0, অ আছে বলে এর মাথায় বার, আর অ আছে বলে এর মাথায় বার, এস বার পি বার সমান 0 মানে দুটোই, তার মানে বাইরের অংশটা কি হবে? বাইরের অংশটা নট হবে, নট 0 মানে ক্রস চিহ্ন হবে। কোথায় আছে সেটা? বাইরের অংশটা দেখো ক্রস চিহ্ন আছে, তার মানে এটা উত্তর। বেশ, তারপরে এই দিকটা দেখো, যদি পি ভেল কিউ মিথ্যা হয়, পি ভেল কিউ মিথ্যা হবে মানে দুটোই যখন মিথ্যা, তাহলে পি মিথ্যা কিউ মিথ্যা হলে পি ট্রিপল বার কিউ কি হবে? তাহলে এটা সত্য হবে। হিসাব অনুযায়ী আসছে, কিন্তু এগুলো মুখস্থ করতে হবে সূত্রগুলো, তবে এগুলো তোমরা ঝট করে পারবে। যদি পি তাহলে কিউ মিথ্যা হবে, যদি পি, আচ্ছা নালের ক্ষেত্রে আর কি, যদি পি তাহলে কিউ মিথ্যা হবে কখন? একটা ক্ষেত্রে মিথ্যা হয়, সেটা কখন? পি সত্য আর কিউ মিথ্যা হলে, সেটা খুঁজো, পি সত্য কিউ মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা হলে। বেশ, দুটি অঙ্গবচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর সংখ্যা নিবেশন দৃষ্টান্ত হচ্ছে 4টি, দুটি থাকলে 4টি, 3টি থাকলে 8টি, এইগুলো হিসাব। 4টি থাকলে 16টি, এরকম, তাহলে দুটি থাকলে পরে 4টি। অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো ড্যাশ আরোহণ অনুমানের প্রক্রিয়া, এগুলো হলো বৈজ্ঞানিক আরোহণ অনুমানের প্রক্রিয়া। তবে যুক্তিবিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান কয় প্রকার? যুক্তিবিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান 3 প্রকার। বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য সত্যে উপনীত হওয়াকে বলা হয় আরোহ অনুমান, একথা বলেছেন দার্শনিক জয়েস, একথা বলেছেন। ঠিক আছে, তারপরে দেখো অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ, এটা হচ্ছে আবশ্যিক শর্ত, মানে অক্সিজেন না থাকলে দহন হবে না, অক্সিজেন থাকলে দহন নাও হতে পারে। যে তর্কবিজ্ঞানী কারণকে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেন তার নাম হচ্ছে দার্শনিক মিল।
যে শর্ত উপস্থিত থাকলে কার্য ঘটতে পারে না তাকে কি বলা হয়? যে শর্ত উপস্থিত থাকলে কার্য ঘটতে পারে না, হ্যাঁ, উপস্থিত থাকলেও, যে শর্ত উপস্থিত থাকলেও কার্য ঘটতে পারে না তাকে বলা হয় আবশ্যিক শর্ত। মানে অক্সিজেন আছে কিন্তু না, এটাও হবে না। বেশ, এইরকম ক্ষেত্রে আবশ্যিকও হচ্ছে না, পর্যাপ্ত দাঁড়া আছে না, নঙর্থক শর্তই করবে। বেশ, তারপর দেখো মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না তাকে কোন পদ্ধতি বলা হয়? তাকে বলা হয় অন্বয়ী পদ্ধতি। তারপর দেখো বহু কারণবাদের উদ্ভব হয় যে পদ্ধতির অপপ্রয়োগের ফলে, তা হচ্ছে অন্বয়ী পদ্ধতি। ঠিক আছে, বেশ, এরপরে আমরা লাস্ট সেটে চলে আসছি। লাস্ট সেটের এখানে 5 নাম্বার সেট আলোচনা হয়ে গেল। ঠিক আছে, 5 নাম্বার সেট আলোচনা হয়ে গেছে। 4 নাম্বারটাও আলোচনা হয় নাই, দেখছো? 4 নাম্বারটা আলোচনা করতে হবে। 4 নাম্বারটা দেখে নাও, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ, 4 নাম্বারটা, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অবরোহ যুক্তি। যদি একটি অবরোহ যুক্তি সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি হবে বৈধ। বেশ, আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময় সম্ভাব্য। একটি নিরপেক্ষ বচনের অংশ হলো 4টি। যে বচনের কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় তাকে বলা হয় ও বচন। একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট বিশেষ সদর্থক মানে আই বচন, বিশেষ নঙর্থক মানে ও বচন। আই বচন ও ও বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হলো আই এবং ও মানে নিচেটা অধীন বিপরীত বিরোধিতা। অসম বিরোধিতার বিশেষ বচনটি সত্য হলে, অসম বিরোধিতা মানে পাশাপাশি ডান দিক আর বাঁ দিক, ওইটা অসম বিরোধিতার বিশেষ বচনটি মানে নিচেটা আই বচন বা ও বচন সত্য হলে সামান্য বচনটি হবে সংশয়াত্মক, অনিশ্চিত। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকে সেই তাকে বলা হয় পক্ষপদ আর সাধ্যপদ, দুটি বলা হয়। নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকে সাধ্যপদ। বেশ, ডিমারিজ মূর্তিটি হচ্ছে চতুর্থ সংস্থানে। বেশ, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যের দুটি অংশ। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যের দুটি অংশ পূর্বগ আর অনুগ। প্রাকল্পিক তো যদি না আমার সাথে শ্যাম আসবে, এরকম একটা উদাহরণ। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ড্যাশ বাক্যটি হলো প্রাকল্পিক বচন। ড্যাশ বাক্য মানে প্রধান যুক্তি বাক্যটাই প্রাকল্পিক বচন। তারপরে দেখো সকল এস অএস হয় পি, তার মানে এ বচনের ফর্মুলা এস বার পি বার সমান 0। কোথায় আছে দেখে নাও, সেটা দাগ দিয়ে দাও, এস বার পি বার সমান 0। কোনো শিক্ষক নয় অশিক্ষিত, এটা ই বচন, এস পি সমান 0 আছে, এস পি বার সমান 0। এস পি বার সমান 0 মানে প্রথম ঘরটা 1 নম্বর ঘরটা ছায়াবৃত্ত হবে, এইটা। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো সত্যপেক্ষ বচনের যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে শুধুমাত্র অঙ্গ বচনের উপর। তারপর দেখো পি ভেল নট পি যৌগিক বচনটি সর্বদা কি হবে? সর্বদা শত সত্য হবে। ভেল থাকলে সম্ভবত শত সত্য হওয়ার সম্ভাবনা বেশি। যে যৌগিক বচনের সত্য সারণী কিছু নিবেশন দৃষ্টান্ত সত্য আর কিছু নিবেশন দৃষ্টান্ত মিথ্যায় তাকে বলা হয় তাকে বলা হয় আপত্তিক বচন বা সংশয়াত্মক। আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তার সামান্য সংশ্লেষক বচন। সামান্য সংশ্লেষক এখানে আছে, সামান্য সংশ্লেষক বচন। বেশ, তারপরে দেখো এই দিকটা। আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণ। উপমা যুক্তি সিদ্ধান্তে সম্ভবতা সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত সত্যান্তরীণ অপরিবর্তনীয় অগ্রগতি ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। একথা বলেছেন দার্শনিক কার্ভেদ রিড। ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত, একথা মানে হচ্ছে ক না ঘটলে খ ঘটবে না, ক ঘটলে খ না ঘটতেও পারে। ক ঘটলে খ ঘটবে না, ক ঘটলে খ না ঘটতে পারে, এটা দ্বিতীয় লাইনটা নিয়ে বলা হয়েছে। তাহলে এটা, তাহলে বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎ থাকা ট্রেন চলার একটা আবশ্যিক শর্ত। বিদ্যুৎ না থাকলে ট্রেন চলবে না, বিদ্যুৎ থাকলে ট্রেন দাঁড়িয়ে যেতেও পারে স্টেশনে। বেশ, মিলের যে পদ্ধতি থেকে কাকতালীয় দোষ হয় তা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি। তারপরে দেখো নিচের সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলে যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হচ্ছে অন্বয়ী পদ্ধতি। এটা অন্বয়ী পদ্ধতি। এই ছিল তোমাদের 5টা সেটের এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করলাম। পরের দিন অন্য কিছু নিয়ে আলোচনা করব। কেমন লেগেছে অবশ্যই জানিও, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো, আর একটা লাইক অবশ্যই করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে।